অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মারাত্মক ফাঁসতে চলেছেন। সিবিআই এর জালে এমনভাবে কার্যত ফেঁসে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার বেরোনোটা কার্যত একেবারেই যেন অনিশ্চিত হয়ে পড়ছে। একেবারেই চক্রব্যূহের মধ্যে তিনি আবদ্ধ হয়ে যাচ্ছেন। কিন্তু কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমি বলতে পারবো না। তিনি কি কোনো রাজনৈতিকবিদ, তিনি কি কোনো ব্যবসায়ী, আমি সেটা বলতে পারবো না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি দুর্নীতি, প্রাথমিক চাকরি দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে জড়িত এবং টাকা তুলেছেন, সুজয় কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত এবং তার মুখে বারবার সেই নাম উঠে এসেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সাধারণ মানুষের গরিবের টাকা নিয়ে ছিনিমিনি খেলেছেন। শুধু তাই নয়, একেবারেই লোভ লালসা ঝরে পড়ে কিভাবে সাধারণ মানুষের যারা চাকরির জন্য নিজেদের সহায় সম্বলটুকু বেচে দিয়ে পর্যন্ত টাকা দিয়েছেন, তাদের টাকা পর্যন্ত নিয়ে নিতে কোনো রকমের কার্পণ্য করেননি, হেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসতে চলেছেন। এ কথা আমি বলছি না। একটা দারুণ জিনিস আপনাদের দেখাতে চলেছি। এটা অবশ্যই সৌজন্যে আনন্দবাজার পত্রিকা, তারা গতদিনে একটা ট্রান্সক্রিপ্ট পুরো ছেপে দিয়েছে। কি সেই ট্রান্সক্রিপ্ট? আপনারা জানেন যে সিবিআই তাদের তৃতীয় চার্জশিটে অভিষেক ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, এটা কনফিউশনে একটা ব্যাপার রয়েছে, সম্ভবত অভিষেক ব্যানার্জি, তাই প্রত্যেকটি কথা অভিষেক ব্যানার্জি হিসেবে আপনারা ধরতে পারেন, যে অভিষেক ব্যানার্জির নাম বারবার সেখানে উল্লেখিত হয়েছে। এবং আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি, তৃণমূল কংগ্রেসের সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবজোয়ার যাত্রা যিনি করেছিলেন, তিনি হঠাৎ করেই দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে শুরু করলেন যে আমি বেইমানি করব না, আমার কাটা গলা কেটে দিলেও সেখান থেকে জয় বাংলা বেরোবে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তিনি কিন্তু হঠাৎ করেই বললেন যে সিবিআই ভাববাচ্ছে কথা বলছে, আমার নাম দুবার তারা তৃতীয় চার্জশিটে নিয়েছে, কিন্তু কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় সেখানে লেখা হয়নি। এখানে কিন্তু কন্ট্রোভার্সি তিনি তৈরি করে দিয়েছেন। একদিকে তিনি বলেছেন আমার নাম দুবার লেখা হয়েছে, তারপরে আবার তিনি বলছেন যে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় দেওয়া হয়নি। দেখুন, কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় দেওয়া কেন হয়নি, তার একটা যুক্তিসঙ্গত রিজন রয়েছে। কারণটা আপনাদের সামনে অবশ্যই ব্যাখ্যা করব আজকের এই পর্বে। কিন্তু আমাদের হাতে যে তথ্যটা এসেছে, যে একটা অডিও রেকর্ড, সেই অডিও রেকর্ড ঘিরেই তো কার্যত এত সমস্যা তৈরি হয়েছে। সেই অডিও রেকর্ড 72 মিনিট 59 সেকেন্ডের একটা অডিও রেকর্ড, সেখানে 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি তার নাম এসেছে 73 বার। কাজে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছেন। তিনি আজ না হলেও কাল কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি টাকা লেনদেনের সঙ্গে জড়িত রয়েছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা বিপাকে পড়তে চলেছেন। এই তথ্য আজকে আপনাদের সামনে আমি দেবো। কোথা থেকে আমি বলেও দিচ্ছি, এবং যদি মনে থাকে চেষ্টা করব মনে রাখার, যে সেই লিঙ্কগুলো আজকে আপনাদের সামনে আমি দিয়েও দেবো আজকের ভিডিওতে, আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি দুজন ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা প্রথম দিন থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন। একজন হচ্ছেন তাপস কুমার মিত্র এবং আরো একজন হচ্ছেন সমাপ্তি রয়। এছাড়াও প্রচুর আপনাদের মধ্যে রয়েছেন যারা প্রথম দিন থেকে সাপোর্ট করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই তাপস কুমার মিত্র এবং সমাপ্তি রায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বয়সে বড়, আপনাদের প্রণাম। যে কথা এবার আপনাদের সামনে আমি বলবো, আপনারা জানেন যে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে একটা গোপন বৈঠক হয়েছিল। চাকরি দুর্নীতি, বাংলার সাধারণ গরিব পরিবারের ছাত্রছাত্রীদের তাদের চাকরি পাওয়ার ইচ্ছাকে সেটাকে একেবারে এনক্যাশ করতে, তাদের ঠকিয়ে তাদের কাছ থেকে চাকরি নেওয়ার প্ল্যান করা হয়েছিল কিছু এজেন্ট। তার মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, জেলে রয়েছেন। সেই সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ, দুই বড় এজেন্ট, তারা গিয়েছিলেন সেখানে কথা বলতে। এবং সেখানে এই কুন্তল ঘোষের একজন এজেন্ট ছিল, যার নাম হচ্ছে অরবিন্দ রায় বর্মন। এই অরবিন্দ রায় বর্মনকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই দিনকার মিটিং এর পুরো কথোপকথনটা যেন রেকর্ড করে রাখা হয় তার মোবাইলে।
এবং সেই নির্দেশ মতো কুন্তলের সেই নির্দেশ মতো সেই কথোপকথনের রেকর্ডটি তিনি করেও রেখেছিলেন মোবাইলে। তবে তার মোবাইলটি পুরনো হয়ে যাওয়ার জন্য তিনি সেই মোবাইলটি পরে আর ইউজ করতেন না। কিন্তু তিনি যেটা করেছিলেন, সেই মোবাইলের অডিও রেকর্ডটা কুন্তলের নির্দেশ মতো তিনি ল্যাপটপে স্থানান্তরিত করে রেখে দিয়েছিলেন। সেই অডিও ক্লিপটি 72 মিনিট 59 সেকেন্ডের অডিও ক্লিপটি সিবিআই হাতে পেয়েছে এবং সিবিআই কি করেছে, তৃতীয় যে চার্জশিটটি জমা দিয়েছে সেই তৃতীয় চার্জশিটে সেই অডিও ক্লিপের কথোপকথন প্রত্যেকটা, মানে কুন্তল কি বলেছে, তারপরে সুজয় কৃষ্ণ ভদ্র কি বলেছে, এই রকম 5-6 জন ব্যক্তির কথোপকথনের রেকর্ডটা তাদের ওখানে রয়েছে। তার মধ্যে একজন তোতা পাখিরও কথা, তার আওয়াজও শোনা গিয়েছে, সেটাও উল্লেখিত রয়েছে। একটা তোতা পাখি সুজয় কৃষ্ণ ভদ্রের স্ত্রীর নাম বারবার ডাকছিল, সেটা পর্যন্ত ওখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এতটাই একেবারে নিখুঁতভাবে উল্লেখ রয়েছে। এবং সেইখানে ওই 72 মিনিট 59 সেকেন্ডের ভিডিও অডিও ট্রান্সক্রিপ্ট, সেই যেটা সিবিআই তাদের চার্জশিটে লিখে রেখেছে, সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম 73 বার এসেছে। 72 মিনিটে 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে। এবার কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিচয় নিশ্চিতভাবে দেওয়া হয়নি। কেন দেওয়া হবে এটা এবার আপনারা বুঝে দেখুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ তো তার পরিচয়টা পাশে লেখা যাবে না। সেই কারণে খুব স্বাভাবিকভাবেই সিবিআই তার কোনো পরিচয় দেয়নি। এবং সেখানে যেটা লেখা রয়েছে, আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার.com তারা দাবি করেছে তাদের হাতে সেই ট্রান্সক্রিপ্টটি রয়েছে। সেখানে তারা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক একজন ব্যক্তি, তিনি 15 কোটি টাকার দাবি করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন যে এত টাকা কিভাবে দেব, এমনিতেই অনেকের কাছ থেকে টাকা তোলা হয়ে গিয়েছে, তাদেরকে এখনো চাকরি দেওয়া যায়নি, এরপরে আবার কি কেউ টাকা দিতে চাইবেন, এই প্রশ্ন তিনি, এই সংশয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে একটু রাগ প্রকাশ করেছিলেন বা অবাক হয়েছিলেন যে তোমরা পার্থকে 20 কোটি টাকা দিচ্ছ, আমার কাছে কেন এখনো 15 কোটি টাকা পৌঁছায়নি, এই ধরনেরও কিন্তু বক্তব্য শোনা গিয়েছে। আপনাদের কাছে আমি একেবারেই আনন্দবাজার পত্রিকায় যা ছাপা হয়েছে কয়েকটি কথোপকথন আপনাদের সামনে আমি পড়ব, যাতে যেন আপনাদের চক্ষুকর্ণের বিভাদ ভঞ্জন আমি করতে পারি। দেখুন আপনারা, আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের সেইটা পড়ে শোনাচ্ছি। সুজয় কৃষ্ণ ভদ্র সেটা বলছে, সিবিআই এর নোটে এটা লেখা রয়েছে। সুজয় কৃষ্ণ বলছেন যে কালীঘাট অফিসে ঢুকে অভিষেক বলল 15 কোটি টাকা দাও। আমি বললাম স্যার টাকা কেউ দেবে না, দুবার করে কি কেউ টাকা দেবে? 6.5 লক্ষ টাকা করে দিয়েছে, আবার টাকা দেবে? বাকিটা আর পড়লাম না, আপনারা পড়ে নিতে পারেন। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কোনো বক্তব্যটা যদি ট্রান্সক্রিপ্টে করা হয় সেটা এক্স্যাক্টলি মিনিংফুল হয় না অনেক ক্ষেত্রে, তাই এইটুকু যেটুকু মিনিংফুল হলো আপনাদের সামনে আমি পড়ে শোনালাম। এরপরে আপনারা দেখুন পরেরটা, সুজয় কৃষ্ণ ভদ্র আবার কি বলছে, আমি না বলছি না, এখন এটা থেকে সমাধানের একটা উপায়, অভিষেক রাফলি 15 কোটিতে খুশি, শান্তনু অভিষেক 15 কোটিতেই খুশি, এখন 250 লোক করলে 15 কোটি পেয়ে যাব। অর্থাৎ তিনি বলছেন যে অভিষেক তো 15 কোটিতে খুশি, তাহলে আমাদের আরো 250 জন এইরকম ছাত্র নামক মুরগিকে ধরে আনতে হবে, যাদের বাবা মায়ের সঞ্চিত ধন সেগুলোকে বিক্রি করে 6 লক্ষ টাকা করে যদি তোলা যায়, তাহলে 6 লক্ষ ইন্টু 250 অর্থাৎ 15 কোটি টাকা। সেই 15 কোটি টাকা তোলার প্ল্যান করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ডিমান্ড করেছেন। এবং লেখা রয়েছে এখন 250 লোক করলেই 15 কোটি পেয়ে যাব। ঠান্ডা মাথায় মন দিয়ে বলো, আমি 250 লোক করলে 15 কোটি পেয়ে যাব। শুধু মানিক ভট্টাচার্য কাজটা করবে, মানিক ভট্টাচার্য জানবে, পার্থ চ্যাটার্জির মুখে সেলো টেপ মেরে দেব, অভিষেক ব্যানার্জির জানার স্কোপ 0। অর্থাৎ বলছেন যে এই টাকাটা নতুন করে আবার, মানে তাদের গচ্ছিত টাকা থেকে তারা দেবেন না, তারা আবার নতুন করে 250 জনকে, আমাদের ছাত্র সমাজের, আমাদের সমাজের প্রতিনিধি যারা, আমরাও একসময় ছাত্র ছিলাম, তাদের অভাবের সংসার থেকে 6 লক্ষ টাকা করে নিয়ে ফের 250 জনকে এইভাবে অপরাধের শিকার করে আবার 15 কোটি টাকা তুলে এমন ভাবে দেবেন যে অভিষেক জানতেও পারবেন না যে এটা আগের তোলা টাকা থেকে দেওয়া হচ্ছে না, নতুন করে তারা টাকাটা তুলে দিয়ে দেবেন, সেটা জানতে পারবেন না। আর পার্থ চট্টোপাধ্যায় এমনিতেই তাকে টাকা দিয়ে দিলে সে খুশি, সে আর কোনো কথা বলবে না, সে মুখে লিউকোপ্লাস্ট এঁকে চলে যাবে। তো এইভাবে কিভাবে টাকা তোলা হয়েছে সেটা দেখুন। শুধু তাই নয়, এখানে আনন্দবাজার পত্রিকার এই অংশে আরো বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার একজন আত্মীয়, সুজয় কৃষ্ণ ভদ্র তার শালীর হাজবেন্ড, সে মারা যায় এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গাড়ির কোনো কাজ করতেন বা গাড়ি রেখে দেওয়া এই সমস্ত কাজগুলো করতেন।
তো এই খবরটা শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যথিত হয়েছিলেন, এবং এখানে লেখা রয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বলেছিলেন যে আমার শালীর তার তো হাজবেন্ড মারা গিয়েছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনেই বলেছিলেন যে আমাকে বায়োডাটাটা পাঠাও। তখন এই সুজয় কৃষ্ণ ভদ্র তার শালীর হাজবেন্ডের বায়োডাটাটা তাকে পাঠিয়েছিলেন, এবং সেই বায়োডাটাটা পেয়েই সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চাকরি করে দিয়েছিলেন। এখানে যা লেখা রয়েছে, একটা স্কুলে, বজবজের একটি স্কুলে চাকরি করে দিয়েছিলেন। আর বজবজের স্কুলটা হচ্ছে ডায়মন্ড হারবার সেখানকার অন্তর্গত। এবার দেখুন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তো আমরা বলতে পারবো না, তবে এই কথা, এই যে অন্তত আনন্দবাজার যে দাবিটা করেছে সেটা যদি সত্যি হয়ে থাকে, আমি সেই দাবির ভিত্তিতে বলছি, আপনারা পড়ে নিতে পারেন। সেখানে যে দাবি করা হয়েছে এটা পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বেশ প্রভাবশালী কেউ। কিন্তু যেহেতু আমাদের কাছে তো তথ্য নেই, তো আমরা কনক্লুশনে আসতে পারবো না। আপনারা অনেকেই বলবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমরা সকলেই চিনি। দেখুন, এই কাজটা আমি এই কারণেই করতে পারবো না, তার কারণ আমরা যাদের যাদের চিনি, যে সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়দের চিনি, বিশেষ করে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন কমান্ড। তিনি দেখুন, তিনি একজন তো সাংসদ। তো আমি কোনোভাবে ডেফিনেটলি যুক্তি রয়েছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি বলেছেন, এই সিবিআই এর এই চার্জশিটে আসার পরই তিনি বলেছেন যে আমার মক্কেলকে হ্যারাস করার জন্য রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে অভিষেকের পরিচয় দেওয়া হয়নি, অথচ আমার নামটা দুবার দেওয়া হয়েছে, তিনি ভুল করে আমার নামটা বলে ফেলেছেন। তো যাই হোক, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা বিশ্বাস করি, যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ দেখুন, এটা যদি সম্পূর্ণ মিথ্যে তথ্য হয়, কিংবা এই যে ট্রান্সক্রিপ্টটা, সেটা যেটা এতক্ষণ আনন্দবাজার পত্রিকায় থেকে পড়ে শোনালাম, সেটা যদি ধরুন অডিও কলটা যদি মিথ্যে হয়, তার কারণ এগুলো ফরেন্সিক ল্যাবে রয়েছে, এগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। যদিও এই অরবিন্দ দেববর্মন তিনি ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যে এটা আসল, এইটা তিনি জেরায় স্বীকারোক্তি পর্যন্ত করেছেন, এটা একেবারেই আসল। কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ না এটা আইনের চোখে প্রমাণিত হচ্ছে, ততক্ষণ তো আমরা কোনো রাজনৈতিক নেতাকে ম্যালাফাইড কোনো ইন্টেনশন নিয়ে তার আমরা মান হরণ বা চরিত্র হরণ করতে পারি না। তাই কোনোভাবেই আমি অন্তত এখনো পর্যন্ত, সে যেই বলুক, যে যাই বলুক, আমি এখনো পর্যন্ত সেই নীতিতে বিশ্বাস করি যে না, আমি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ। যদিও মানার পক্ষে কিছু কিছু যুক্তি তারা নিজেরাই তৈরি করে দিয়েছেন, যে সঞ্জয় বসু বলেছেন, যেমন বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তা সত্ত্বেও আমি বলবো যে যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, তাদের ইমপ্রেশনের ওপর ডিপেন্ড করে কিন্তু তারা রাজনীতিতে হারবেন না জিতবেন সেটা ডিপেন্ড করে। কাজেই ধরুন, আমি তর্কের খাতিরে ধরেও নিই যে যদি এটা মিথ্যে হয়, তাহলে এই যে এর কালির দাগটা তার গায়ে পড়লে এর রাজনৈতিক ইম্প্যাক্ট হবে। সেই কারণেই আমি এখান থেকে বিরত। অন্তত সিবিআই কে আগে গিয়ে কোর্টে প্রমাণ করতে হবে, তারাও তাদের চার্জশিটে পরিষ্কারভাবে লেখেনি কে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি লিখতেন তাহলে আমরা বলতে পারতাম। কিন্তু এই ঘটনা থেকে আপনারা যেটা মনে করবেন সেটাই, সেই দায়িত্ব আপনাদের। আপনারা যেটা মনে করবেন, আপনারা যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবসায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কলের মিস্ত্রি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দাপুটে নেতা, আপনারা যেটা মনে করবেন, এই ঘটনাটা যেটা ছাপা হয়েছে এইখান থেকে আপনাদের যেটা মনে হয় সেটা মনে করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে এই পড়ে যেটা মনে হলো, তিনি একজন প্রভাবশালী কেউ হবেনি, না হলে 15 কোটি টাকা দিতে যাবে কেন সুজয় কৃষ্ণ, বলুন তো? মানে প্রায় ওই পার্থ চট্টোপাধ্যায়ের সমগোত্রীয় এইরকম একটা জায়গায় তিনি রাখবেন কেন? কিন্তু সেইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। কিন্তু যে ধরনের তথ্যগুলো উঠে আসলো, সম্ভবত একটা পর্বে সব তথ্য দিতে পারলাম না, আরো একটা পর্ব আনার চেষ্টা করব যদি সময় পাই। সেই তথ্যে আপনাদের সামনে আমি বলবো যে এটা তো আপনাদের আমি 250 ছেলে মেয়ের কথা বললাম, 7,000 8,000 গরিব পরিবারের বা সাধারণ মধ্যবিত্ত পরিবারের যারা পড়াশোনায় রীতিমতো ভালো, যারা ছোট থেকে রীতিমতো কত পরিশ্রম করে বাবা মা টিউশন ফিস দিয়ে ছেলেদের একটু একটু করে বড় করেছে, যারা হয়তো কোনো একটা সরকারি চাকরির জন্য অপেক্ষা করে বসেছিলেন, তাদের এই অভাবের সুযোগ নিয়ে, তাদের এই বড় হওয়ার আকাঙ্ক্ষাকে সুযোগে কাজে লাগিয়ে সেই 7 থেকে 8,000 ছেলেকে কিভাবে ফাঁসানো হয়ে 200 কোটি টাকা পর্যন্ত তোলার প্ল্যান করেছিলেন এবং তোলা হয়েছিল, সেই কথোপকথনও ছত্রে ছত্রে লেখা রয়েছে। সেটিও আপনাদের সামনে আমি পড়ে শোনাবো আরো একটা পর্বে। একটা পর্বে এতটা তো করা যাবে না। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এইটাই সব থেকে আশ্চর্যের বিষয়, যেটা বলে শেষ করব। এত কিছুর পরেও আপনাদের বিশ্বাস যে এত মানুষ প্রতারিত হয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারের লোকজন এবং তাদের আত্মীয় স্বজন যদি এর প্রতিবাদ করতেন অন্তত ব্যালট বক্সে, তাহলে তৃণমূল কংগ্রেস আর এই লোকসভায় এই ফলটা করতে পারতো না।
এটুকু তো বিশ্বাস করেন? তাহলে কি যারা প্রতারিত হলেন তাদের বাড়ির লোকজনই বা তাদের আত্মীয় স্বজনের একটা বড় অংশ ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তা নাহলে তো এটা হতে পারে না। এত বড় অংশ, এটা প্রাথমিক, এছাড়াও উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, কত চারিদিকে প্রতারিত। এই সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের পরিবারের যদি 4-5 জন করে মেম্বার হয় এবং তাদের যদি আরো 4-5 জন করে আত্মীয় হয়, তাহলে সংখ্যাটা দেখবেন কততে পৌঁছায়। এই এত মানুষও যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দিতেন, তাহলে তো একটা শিক্ষা দেওয়া যেত তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে, যে তোমরা সরকারের হয়ে যদি এই চুরি ধরতে না পারো, তাহলে চুরি ধরার দায়িত্ব তো বিজেপি, কংগ্রেস বা সিপিএম এর নয়। সেই ধাক্কাটা পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ দিতে পারেনি। এইটাই সব থেকে দুর্গতির কথা। সেই কারণে এই হয়তো কন্টিনিউয়াসলি এই প্রসেসটা যে এখনো চলছে না, এর কোনো গ্যারেন্টি আমাদের কাছে নেই। এই তথ্য আগামী পর্বে নিয়ে আসার চেষ্টা করব। এখনকার মতো আপাতত এখানেই শেষ করলাম।